1204 সালে মাত্র 18 জন অশ্বারোহী সৈনিকের আক্রমণে নদিয়ার রাজা লক্ষণ সেন দুপুরের খাবার না খেয়েই পালিয়ে যান। কেউ কেউ বলেন একই ধরনের পলায়ন 2024-এ স্বৈরাচারী শাসক শেখ হাসিনার। কুপকাত হন অক্টোবর 2023 সাল জন্ম নেওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের সংগঠনের কাছে। বিলুপ্ত সংগঠনটির নেতা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, গণতান্ত্রিক ছাত্র শক্তি ছিল জুলাই অভ্যুত্থানের নিউক্লিয়াস। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। পূর্ববঙ্গ লাগোয়া নদিয়ায় তখন শাসন করছিলেন সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন। বয়োবৃদ্ধ এই রাজার দুর্বল শাসন আর উদাসীনতায় ক্ষুব্ধ প্রজারা। এরকম পরিস্থিতিতে ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। 1204 সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সৈনিক নিয়ে নদিয়া আক্রমণ করেন। তখন দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন লক্ষণ সেন। আক্রমণের খবর শুনেই পেছন দরজা দিয়ে তিনি পালিয়ে যান। কেউ কেউ বলেন ইতিহাসের ওই ঘটনার মতোই পলায়ন বাংলাদেশের পরাক্রমশালী স্বৈরাচারী শাসক শেখ হাসিনার। 1.5 দশকের টানা শাসনামলে বিএনপি জামাতের মতো চিরপ্রতিদ্বন্দ্বীদের সামলানো হাসিনার পতন ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম নেয়া মাত্র 7 মাস বয়সী সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির হাতেই, যাদের ছিল গুটি কয়েক নেতা ও কর্মী। প্রথমে সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের আন্দোলন, যার মীমাংসা হয় 2018 সালে। কিন্তু আবারও উচ্চ আদালতের আদেশে ফিরে এলে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। এর নেপথ্যে ছিল 2018 কোটা আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন তরুণকে নিয়ে 2023 অক্টোবরে জন্ম নেওয়া সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি। কেন বলছিলেন ওই সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আসিফ মাহমুদ। 2018 সালে আন্দোলনটা আমরা করেছি, সফল করেছি টু সাম এক্সটেন্ট। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তো কোটাটা বাতিল করা হয়েছিল, তৃতীয় চতুর্থ শ্রেণীতে তাও কিন্তু একই রকম ছিল। তো ওইটার একটা টাচ ছিল যে আমরা এটা সফল করলাম, এটা আবার ব্যর্থ হচ্ছে। দ্বিতীয়ত ওই যে স্টুডেন্ট অ্যাক্টিভিজমের জায়গা থেকে যে মানুষের জন্য কিছু করা, স্টুডেন্টদের জন্য কিছু করা, ওই আগ্রহের জায়গাটা থেকে আসা। কারণ আমার ইন্টারেস্ট মোর হচ্ছে কোটার থেকে বেশি সরকার বিরোধী আন্দোলনের জায়গাটা এবং এই সরকারের ফ্যাসিবাদী সরকার পতন ঘটানোর। 1.5 দশকের শাসন আমলে যে কোনো আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দমন করত আওয়ামী লীগ সরকার। সেজন্যই কিনা শেখ হাসিনা বিরোধী সকল সংগঠনকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্ম গঠন করা হয়। গণতান্ত্রিক ছাত্র শক্তি এমন একটা ছাত্র সংগঠন ছিল যারা আসলে কোনো অন্য পার্টির সাথে কানেক্টেড ছিল না। আমরা স্বতন্ত্রভাবেই কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছিলাম। কিন্তু আমরা দেখলাম যে এটাকে কোনো পার্টিজান ব্যানারে রাখা উচিত হবে না। তখনই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামকরণের সিদ্ধান্ত আমাদের মধ্যে হয়। সামান্য কোটা বিরোধী আন্দোলনকে যখন চূড়ান্ত পর্যায়ের দমন পীড়ন শুরু করে স্বৈরাচারী হাসিনা সরকার, তখনই ভিন্ন মাত্রা পায় শিক্ষার্থীদের চাওয়া। তাদের চোখ তখন ফ্যাসিস্টের পতনে। এইখানের যারা নেতৃত্ব তারা গত 5-7 বছর ধরে ক্যাম্পাসে বিভিন্ন ফরম্যাটে আন্দোলন বা অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল। গণতান্ত্রিক ছাত্র শক্তির জায়গাটা ছিল যেটা সমন্বয়, আমরা বলছি সমন্বয়ক আর কি, সমন্বয়কের ভূমিকাটাই পালন করছে ছাত্রশক্তি। তো ছাত্রশক্তি ছিল এই অভ্যুত্থানের নিউক্লিয়াস, লিডারশিপের জায়গায়। আর সবকিছুই সম্ভব হয়েছে তুলনামূলক অচেনা কয়েকজন তরুণ তুর্কির হাত ধরেই। ছাত্রদের খুনের প্রতিশোধ নিতে দেশের মানুষের আস্থা তখন নাহিদ আক্তার আসিফদের দিকেই। আন্দোলন যত আগায় স্বাভাবিকভাবে যারা ছাত্র সংগঠন আছে বিভিন্ন, তাদেরও একটা ইন্টারেস্ট থাকে, তারা অংশগ্রহণ করতে চায়। আমরাও সেই স্পেসটা করে দিই এবং তাদের সাথে এক ধরনের আলোচনা আমরা করি। যখন এটা রাজনৈতিক দিকে ধাবিত হচ্ছিল, অর্থাৎ বাধা বিপত্তি আসতেছিল রাজনৈতিকভাবে সরকারের জায়গা থেকে 13, 14, 15 তারিখের সময়টা, বিশেষত 15 তারিখের পরে, তখন রাজনৈতিক অংশগুলোকে আরো বেশি এই আন্দোলনে অংশ সক্রিয় করা হয়। সকল নেতাকর্মীই কিন্তু সমন্বয়ক হয়েছিল। আমরা খুব অল্প কিছু মানুষজন ছিলাম এবং তার সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন, শিবির বা ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছেন, বামপন্থী যারা আছেন, তাদের সকলকে নিয়েই
কিন্তু তখন একটা ঐক্যবদ্ধ জায়গা থেকেই এই আন্দোলনটাকে একটা প্ল্যাটফর্ম, একটা জেনারেলাইজ জায়গা তৈরি করা হয় এবং সেটাই কিন্তু এই আন্দোলনকে একটা সফলতার দিকে নিয়ে যায়। একটি স্বতন্ত্র ধারার রাজনীতির জন্যই 24-এর সর্বোচ্চ মেধা দিয়ে জাতির সামনে হাজির হয় যেসব তরুণ, তাদের হাতেই এখন নতুন রাজনৈতিক দল এনসিপি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।